আমি মেঘলা। চলেন আমার জীবনের কিছু ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা ঢাকাতেই। তো আমাদের হচ্ছে আমার বাবা একজন চাকরিজীবী, উনি ছোটোখাটো একটা চাকরি করেন। আমরা ছোটোবেলা থেকে দেখছি বাবাকে চাকরি করেন এবং খুবই মানে সামান্য স্যালারিতে। তো আমার বাবা মায়ের হচ্ছে আমার মা আমার বাবাকে ভালোবেসে বিয়ে করেন। আমার নানু বাড়ির অবস্থা ভীষণ ভালো, বাট হচ্ছে আমার বাবার ওরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না। বাবা একটা চাকরি করতেন, সেই এক চাকরি আজ অবধি আমার বাবা করে যাচ্ছেন বিয়ের পর থেকে। বর্তমানে সে 30,000 টাকা স্যালারি পায়, যখন আমি ক্লাস 9-10-এ পড়ি ওই সময়টাতে। এখন আরেকটু হয়তো বেশি পায়। তো এতটুকু হচ্ছে, এটুকুই আর্নিংয়ের মধ্যে আমাদের আর কি, আমরা দুই ভাই বোন, আমাদের পড়াশোনা খাওয়া সব কিছু আর কি আমাদের এতটুকুর মধ্যেই করতে হয়। বাসা ভাড়া দিয়ে থাকা, আমরা ঢাকাতে ভাড়া থাকি। তো এভাবে হচ্ছে বড় হওয়া। তো এসএসসি পরীক্ষা দিলাম। আমাদের দেখতাম যে সব বড় বড় প্রয়োজনগুলো থাকে, ঈদে কাপড় চোপড় কেনাকাটার একটা ব্যাপার থাকে, তারপরে কারো বড় কোনো অসুখ বিসুখ হইলে বা যদি বেশি টাকার কোনো কিছু হয় তখন টাকাটা আমাদের নানু বাড়ি থেকে আসে। এটাই আমরা দেখে অভ্যস্ত। বড় খালামণি আছে, খালামণি পাঠায় বা নানু পাঠায়, এরকমভাবে আমাদের ফ্যামিলি চলে। বাট আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করছে ঠিকই, আমার মা আমার বাবাকে, কিন্তু আমার মা কখনো আমার বাবার সাথে যে অনেক বেশি ভালো বা খুব খুশি তার হাজব্যান্ডের সাথে, এরকম না। মা সবসময় মানে এটা নিয়ে আফসোস করে যে কেন হচ্ছে বাবার টাকা পয়সা হয় না, সে কেন কিছু করতে পারে না। বাট সে হয়তো কবেই চলে যাইতো, বাচ্চাদের জন্য যায় নাই, বা বাবাকে একটু ভালোবাসে বলে যায় নাই, থেকে গেছে এই সংসারে, এরকম বলে তাদের দুইজনের মধ্যে কিন্তু মানে অসীম ভালোবাসা, তারা দুজনকে খুব ভালোবাসে। কিন্তু এই অভিযোগগুলো সবসময় আমার মা আমার বাবাকে করে যে তুমি হচ্ছে এটা করো ওইটা করো, এরকম। তো এভাবেই আমাদের বেড়ে ওঠা, বড় হওয়া। এসএসসি পরীক্ষা দিলাম, তখন হচ্ছে রেজিস্ট্রেশনের টাকাটা পর্যন্ত আমার নানু বাড়ি থেকে আনতে হয়েছে। যাই হোক, তো এসএসসির পরে যখন কলেজে ভর্তি হইলাম তখন আমার মা হচ্ছে ঘরে সেলাই মেশিনে কাজ করতেন, তারপরে বাইরের মানুষের কাঁথা সেলাই করে দিতেন, ওইটা থেকে টাকা দিত। ওই টাকা জমায় জমায় আমার মা খুব শৌখিন মানুষ ছিলেন। উনি আমাদের ঘরে ঢুকলে কেউ বলতে পারবে না যে আমার বাবা এত স্বল্প বেতনে চাকরি করেন। আমাদের ঘরে এত মানে সারা বছর আমার মা বাজারের টাকা থেকে জমায়া, নিজে কষ্ট করে কাপড় টাপড় বানায়া, এগুলো দিয়ে জমায়া সে ঘরে খুব মানে ভালো ভালো দামি দামি ফার্নিচার করছে। সব জিনিসই আমাদের ঘরে খুব এক্সপেন্সিভ, সুন্দর দেখতে। তো যাই হোক, তো এগুলো দেখে দেখে তো মাকে ছোটোবেলা থেকে বড় হওয়ার, মা সবসময় মানে যখন বড় 9-10-এ পড়ি তখন বলতো যে কখনো চেহারা দেখে বা হচ্ছে কথা শুনে কারোর সাথে বিয়ে করবা না, টাকা পয়সা না থাকলে জীবনে শান্তি থাকে না। এটা ছিল আমার মার আমাকে দেয়া প্রথম জ্ঞান, যে জামাইয়ের চেহারাও কোনো কাজে আসে না, বা ভালো মানুষ তো দরকার ঠিক আছে, কিন্তু ভালো মানুষ দিয়ে জীবন চলে না, এরকম ছিল আমার মায়ের আমাকে বোঝানো। তো এইভাবেই আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি। তারপরে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হইলাম, ওই সময়টাতে আমার জন্য সবাই হচ্ছে বলতেছে যে ঠিক আছে যে একটা টিউশনি করার জন্য। তো আমিও ভাবলাম, দেখতাম আমার ফ্রেন্ডরা অনেকেই টিউশনি করে ওই সময়টাতে, ছোটো বাচ্চাদের পড়ায়। তো আমার মনে হলো ঠিক আছে, তাহলে তো আমিও করতে পারি। তাহলে তো আমাদের তো এরকম মানে টাকা পয়সার তো অভাব আছেই, আমি আমার হাত খরচটা চালাইতে পারলাম, পাশাপাশি টুকটাক কিছু করতে পারলাম। কিন্তু আমার একটা কথা ছিল যে আমি যেখানে সেখানে গিয়ে বাচ্চা কাচ্চা পড়াবো এরকম না, আমাকে ভালো টিউশনি হতে হবে, ভালো বাসা থেকে আমাকে ডাকতে হবে, এরকম। তো এরকম 3-4 মাস অনেকেই বললো অনেক টিউশনের কথা, বাট আমি করি নাই। তারপরে একটা টিউশনি আমার পছন্দ হইলো, আমাদের এলাকায় একটু দূরে আর কি, 4-5 মিনিটের রাস্তা হাঁটার পরে একজন বাড়িওয়ালার ছেলে, ও হচ্ছে ক্লাস 3-তে পড়ে, আর ওদের বাসায় আমাকে টিউশনের জন্য নেওয়া হলো। তো আন্টি খুবই ভালো, সুন্দর ব্যবহার, ওনার কথা শুনে আমার ভালো লেগে গেছে। তো ওই সময়টাতে আমাকে উনি 2,000 টাকা বেতন দিবেন ক্লাস 3 ওনার ছেলেকে পড়াতে। 2,000 টাকা, এটাই তো আমার কাছে অনেক কিছু। তো আমি টিউশনিটা নিলাম, বাট টিউশনিটা নেওয়ার সমস্যা হচ্ছে টিউশনিতে যেতে হবে সন্ধ্যা 7টায়। ওই ছেলে স্কুল কোচিং মানে আরবি পড়ে, সব কিছু মিলেমিশে সময় হবে সেই সন্ধ্যা 7টা থেকে এরপরে যতক্ষণ লাগে। তো এলাকার ভিতরে যেহেতু 5 মিনিটের রাস্তা, আমি হচ্ছে নিয়ে নিলাম যে ঠিক আছে আমি আসতে পারবো, সমস্যা নেই। মাকে বললাম, আমার মা কখনোই মানে কোনো জিনিসে বাধা দেওয়া যে এটা করবে না সেটা করবে না এরকম না, সে খুবই মানে চিল মাইন্ডের। তো মাও বললো আচ্ছা ঠিক আছে করো, সমস্যা কি, এখন তো তুমি কলেজে উঠে গেছো, বড় হয়েছো, করতেই পারো। তো ওই ছেলেটাকে পড়ানো শুরু করলাম। তো যখন আমি ওই ছেলেটাকে পড়াইতাম, ওদের বাসায় হচ্ছে ওর মামা থাকতো না, মানে ওর নানু বাড়িও পাশাপাশি, তো বেশিরভাগ ওর মামা এই বাড়িতে ওই বাড়িতে যাওয়া আসা করতো, প্রায় ওর মামার সাথে আমার দেখা হয়ে যেত। তো মাঝে মাঝে দেখা গেছে যখন বেশি পড়াইতাম একটু, যেহেতু আমি একটা টিউশনই করতাম, আমি খুব মনোযোগ দিয়ে বাচ্চাটাকে পড়াইতাম, মাঝে মাঝে 1.5 ঘন্টা চলে যেত। তো 8টা 8:30 বাজলে আন্টি হচ্ছে ওনার ভাইকে বলতো যে ওকে একটু দিয়ে আসো, আগায় দিয়ে আসো। তো এইভাবে হচ্ছে ওনার ভাই আমাকে প্রায় আগায় দিয়ে যাইতো।
তো একই এলাকায় যেহেতু মাঝে মাঝে তার ভাইয়ের সাথে আমার আবার রাস্তায় দেখা হয়ে যেত, তো কেমন আছো, ভালো আছি, এরকম চলতে থাকলো কথাবার্তা বেশ কিছুদিন। তো চলার পরে তখন হচ্ছে এভাবে প্রায় 1 বছর যাওয়ার পরে একদিন রাত্রে উনি আমাকে আমাদের বাসায় দিয়ে যাইতেছে, তখন আমার ফোন নাই। তখন উনি আমাকে রাস্তায় প্রপোজ করে যে ঠিক আছে, আমি তো তোমাকে অনেক পছন্দ করি, তোমার কী মত, তুমি কি অন্য কাউকে পছন্দ করো বা কিছু? তো আমি বললাম না, আমি তো কাউকে পছন্দ করি না, বাট ঠিক আছে, মানে তার কথাটা শুনলাম বাট কোনো উত্তর দিলাম না। তখন হচ্ছে আমি ওই যে মা বলছে যে কেয়ারিং ছেলে দিয়ে ধুয়ে ধুয়ে পানি খাওয়া যাবে না, টাকা পয়সাওয়ালা মানুষ লাগবে। কিন্তু কিশোরী মন, সে তো আর ওইগুলো মানে না, সে এত আমাকে প্রায়োরিটি দিচ্ছে, সে তাকায় থাকতেছে। সে দেখতে মোটামুটি, তার 5 ফিট 5-6 হবে হাইট, গায়ের রঙও শ্যামবর্ণ। আর যেটা ছিল ওই আন্টির আবার বাবার বাড়ির অবস্থা মোটামুটি, তাদের 2 তলা একটা বাড়ি ভাড়া দিয়ে চলে, ওনার বাবা পেনশনের টাকা পায়, এরকমই। আন্টির বিয়ে হয়ে গেছে, ওনার ছোটো ভাই। তো এরকম হচ্ছে ওনাদের ফ্যামিলির অবস্থা। এটা আমি আন্টির কাছ থেকে শুনতে শুনতে সব কিছু আর কি জানি, আর এলাকায় যেহেতু ওই রকমভাবে জানাই সব কিছু। এরপরে আমি আর ওনাকে হ্যাঁও বলি নাই, নাও বলি নাই, এরকম। তো উনি আমাকে হচ্ছে আমার সাথে কথা বলতে থাকলো। তারপরে 1 বছর চলে যাওয়ার পরে দেখলাম যে কলেজে সব বান্ধবীদের কাছে ফোন আছে, বাট আমার কাছে একটা ফোন নাই। তো মাকে বললাম যে মা, আমি একটা ফোন কিনতে চাই। মা তখন বললো আমার কাছে তো জমানো তেমন কোনো টাকা নাই, তুইও কিছু টাকা জমা, দেখ আমি কিনবো না। দেখলাম যে মার মানে সায় আছে যে হ্যাঁ তুই কিনতে পারিস। তখন আমাদের ঘরে একটা ছোট বাটন ফোন মায়ের কাছে, আর বাবার কাছে একটা বাটন ফোন। তখন হচ্ছে আমি তো আমার কলেজে একটা ফ্রেন্ড ছিল, ও আবার খুব মানে খরচ করতো, এসে যে কফি শপে খাওয়া, এটা কিনা ওইটা কিনা, খুব টাকা পয়সা আলা বাড়ির মেয়েই হবে এরকম কিছু। তো ও হচ্ছে, আমি ওকে বললাম যে আমি একটা ফোন কিনতে চাই, বাট টাকা নেই আম্মুর কাছে, 2-3 মাস পরে হয়তো আমি একটা ফোন কিনবো, থাকে না কথায় কথায় এরকম বলার পর ও বলতেছে আমার কাছ থেকে টাকা নেই, আমাকে দিয়ে দিস আস্তে আস্তে। তো আমার কাছে মনে হলো যে অফারটা তো ভালোই, সেটা যেহেতু দিতেছে টাকাটা নেই। তো ওর কাছ থেকে আমি 7,000 টাকা নিলাম। এরপরে একটা হচ্ছে রিয়েলমির একটা ফোন কিনলাম। আরও আমার কিছু ছিল, প্রায় 11,000 টাকা দিয়ে আমার ওই টিউশনের টাকাটা বেতন নিলাম ওই মাসের। তারপরে মায়ের কাছ থেকে কিছু নিলাম, আমার জমানো কিছু ছিল, সব মিলে জমায়া টমায় একটা ফোন নিলাম। তো ফোন নেওয়ার পরে যেহেতু আমার ওরকমভাবে কারোর সাথে কানেকশন নাই, তো আমি কার সাথে আর ফোনে কথা বলবো। তো আমি যেহেতু এখন ফোন নিয়ে যাই হাতে, নতুন নতুন ফোন কিনছে, ফোনটা আর ব্যাগে রাখি না, ব্যাগের বাইরেই হাতে ফোনটা থাকে। তো হচ্ছে ওই যে আমার স্টুডেন্টের যে মামা আরিফ ভাই, উনি আমাকে বললো যে তোমার ফোন নাম্বারটা দাও। তখন তাকে ফোন নাম্বারটা দিলাম। এভাবে তার সাথে টুকটাক আমার মানে একটু একটু কথা হইতে হইতে ভালো লাগলো, যে এরকম ভালোবেসে ফেলছি, বিয়ে করবো এরকম না, বাট তার সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগতো। বাট সে এটাকে ভাবতেছিল যে আমাদের দুজনের রিলেশন চলতেছে, কিন্তু সে খুবই ভদ্র, খুব ভালো, এবং আমার প্রতি খুব কেয়ারিং একটা মানে নেচার তার ছিল। যখনই তার সাথে আমি কথা বলছি এটা দেখছি। তারপরে তো এভাবে সময় চলে গেল, আমি ইন্টার পরীক্ষা দিলাম, আমি অনার্সে ভর্তি হইলাম, তার সাথে আমি কথা বলতেছি। এর মধ্যে তো ফেসবুকের সাথে অনেকের সাথে অ্যাড হয়েছি, বাট ওইরকমভাবে অনেকেই মেসেজ করে, কারোর সাথে কথা বলি না অপরিচিতদের। তো আমি আর আমার মা ছিলাম খুব ফ্রেন্ডলি, তো আমরা দুইজনই সারাদিন কথা বলতাম। তো কারোর সাথে বাইরের কারোর সাথে কথা বলবো বা এগুলো কখনো মানে ওইরকম আমার কোনো ফ্রেন্ডের প্রয়োজন হয়নি। যাই হোক, তো এভাবে আমার অনার্সে যখন ভর্তি হইলাম, তখন কিছুদিন পরে 4-5 মাসের মাথায় আমাকে একটা ছেলে প্রপোজ করলো। তো আমি দেখতে অনেক সুন্দর, তো ওই ওই যে ছেলেটা আমাকে প্রপোজ করছে সেও দেখতে অনেক সুন্দর। সে প্রায় 6 ফিট লম্বা, তার গায়ের রং একদম ফর্সা, তারপরে হচ্ছে সে দেখতে ভীষণ স্মার্ট, বাইক নিয়ে আসে ভার্সিটিতে, খুব সুন্দর একটা মানে পার্সোনালিটি। তো আমাকে প্রপোজ করার পরে মানে প্রেম করার মতো তাকে আমার মনে হলো। বাট আমি তো পেছনে হচ্ছে আরিফ ভাইয়ের সাথে কথা বলতেছি। তখন আমি বললাম, সে প্রপোজ করার পর আমি অ্যাকসেপ্ট করি নাই, আমি তাকেও মানে হ্যাঙ্গিংয়ে রাখছে যে ঠিক আছে দেখি। তো সে খুব মানে এফোর্ট দিতেছিল, তার বন্ধুদের দিয়ে কথা বলানো, আমাকে ফুল কিনে দেওয়া, চকলেট কিনে দেওয়া। তারপরে এরকম দেখতে দেখতে 2-3 মাস পরে আমার মনে হলো যে ঠিক আছে। তারপরে সে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো, অ্যাকসেপ্ট করলাম। তো টুকটাক হাই হ্যালো কথা হইতে হইতে একটা সময় মনে হলো যে না, ছেলেটা ঠিক আছে, বা বান্ধবীদের কাছে শুনলাম তার ফ্যামিলি সম্বন্ধে না সব কিছু ঠিকঠাক, তো প্রেম করা যায়। তো আমার ধারণা ছিল বাবা মা যেহেতু প্রেম করে বিয়ে করছে, প্রেম করলেই মনে হয় বিয়ে হয়ে যায়, এরকম কিছু একটা আমার দুনিয়াটায় চিন্তা ছিল। তারপরে কথা বলতে শুরু করলাম পেছন থেকে। যখন আমি এই ছেলেটার সাথে কথা বলতে শুরু করলাম, ওর নাম ছিল রুমিন। তো ওর সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে একটা সময় পেছনে আরিফ ভাইয়ের কথাটা একদম ভুলেই গেলাম। মানে এখন আর তার সাথে ফোনে কথা হয় না, বা ওই স্টুডেন্ট পড়াতে গেলে তার জন্য ওয়েট করি না, বা তার দিকে তাকাইও না, আমি আমার মতো এরকম চলতে থাকলাম। তো
তারপরে সে একদিন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার সাথে রিলেশনটা রাখতে চাও না, তুমি এরকম ব্যবহার করতেছো কেন, কয়দিন ধরে ফোন দিলে রিসিভ করো না, মেসেজে রিপ্লাই দাও না। তখন আমি বললাম যে আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, আপনারা কথা বলছেন, আমিও কথা বলছি, আমি কি কোনোদিন বলছি যে আমি আপনাকে ভালোবাসি? আপনি আমাকে প্রপোজ করছেন, পছন্দ করেন, ঠিক আছে, আপনি ফোন দিয়েছেন, আমি কথা বলছি। তো তাকে এরকম বলে অনেক অপমানই করা চলে এক পর্যায়ে বললাম। তো তখন থেকে তাকে আমি ব্লক করে দিলাম ওই দিনই ফোন দেওয়া থেকে। তারপরে ওই দিন ছিল মাসের 28 তারিখ। আমি বললাম যে আন্টি আপনি পারলে আজকে আমার স্যালারিটা দিয়ে দেন, আমি আপনার ছেলেকে আর পড়াবো না। কারণ ওই বাসায় পড়াতে গেলে ওনার সাথে সরাসরি দেখা হবে, আবার কথা হবে, আবার হয়তো বা এর মাঝে আমি আরও 2টা টিউশনি নিছি, ওই 2টা টিউশনি করতেছি। তো এই জন্য আমি ভাবলাম যে তার সাথে আর তার বাচ্চাটাকে আমি আর পড়াবো না। তো আন্টি আমাকে খুব রিকোয়েস্ট করলো যে ওর পরীক্ষার সামনে আর একটা মাস পড়াও। তারপরে আরও 1 মাস পড়াইলাম। 1 মাসে ওই যাওয়া আসার রাস্তায় সে আমাকে 1000বার পা ধরা বাকি ছিল। বলছে তুমি আমার সাথে এরকম করো না। আমি বলছি আপনি তো বেকার, বাবা মার উপরে চলেন, বেকার ছেলের কাছে কখনোই আমার বাবা আমাকে বিয়ে দেবে না। তখন সে বলতেছে আমি বিদেশ চলে যাবো, আমি অনেক পরিশ্রম করবো, তুমি শুধু আমার পাশে থাকো। বাট আমি আর থাকি না। তারপরে 1 মাস পরে যাওয়া বন্ধ করে দিলাম। সে আমার বাড়ির নিচে কত যে দাঁড়ায় থাকছে উপর দিকে তাকায় আমাকে একটু দেখার জন্য। তো এগুলো বেশ কিছুদিন চললো। চলার পরে একটা সময় দেখলাম যে সে আর আসে না, সে হয়তো মুভ অন করে গেছে, যে না ওর সাথে হয়তো আমার হবে না। আর এদিকে আমার রুমির সাথে যে নতুন সম্পর্কটা সেটা কন্টিনিউ হচ্ছে। তো চলতেছে সব কিছু ঠিকঠাক মতো, ঘুরতেছি, প্রচুর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছি, সে আমাকে এই গিফট সেই গিফট সব কিনে দিতেছে। তো ওর সাথেও রিলেশন প্রায় 1 বছর। ওর কথা মাকে বলছি, যেমন আমার মা, আমি একটা ছেলেকে পছন্দ করি, মাও দেখছে না ছেলেটা স্মার্ট, মায়ের ওকে খুব পছন্দ হয়েছে। তো এখান থেকেও ক্লিয়ার যে আমার ফ্যামিলির কোনো সমস্যা না, মা রাজি বাবাও রাজি হয়েই যাবে। তো আমি তার সাথে কথা বলতেছি, ঘুরতেছি। তো 1 বছর পরে তখন আমি সেকেন্ড ইয়ারের শেষ সময়টাতে, ওই সময়টাতে সে এসে আমাকে বলতেছে একদিন ঘুরতে যাওয়ার জন্য ঢাকার বাইরে কোথাও একটা পার্কে। তো আমি বললাম যে ঠিক আছে যাব। তো এরা আগ পর্যন্ত তার সাথে আমার ঢাকার ভেতরে ঘোরাফেরা, রেস্টুরেন্টে খাওয়া, কোথাও বসে আড্ডা দেয়া, এতটুকুই। এর বাইরে আর তেমন কোনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো সে যখন আমাকে বলতেছে যে ঢাকার বাইরে একটা রিসোর্টে যাওয়ার জন্য বলতেছে, এখন রিসোর্টে গেলে তো মানুষ রুম নেয়, ওইখানে হাবিজাবি কাজ টাজ হয়। তো আমি খুব ভয় পেয়ে গেলাম। তো প্রথমে তো রাজি হয়েছিলাম যাব, পরে আবার ইউটিউবে নানান ভিডিও টিডিও দেখে আমি একদম ভয় পেয়ে তখন তাকে না করে দিলাম যে না, আমি ঢাকার বাইরে যেতে পারবো না, আমার আম্মু আমাকে যেতে দেবে না। তুমি বলতেছে আম্মু জানবে কোত্থেকে, তুমি বলবা বান্ধবীর বাসায় গেছো বা কোনো কিছু, তারপরে ভার্সিটিতে যাওয়ার টাইমটা শেষ করে আমরা চলে আসবো। তো আমি বললাম যে না, আমি যাব না। তো সে আমার সাথে প্রায় 1 সপ্তাহ কথা বলে নি। তো আমি মনে করলাম যে আমার সম্পর্কটা মনে হয় এখানেই শেষ। তো ওই যে সে আমাকে গিফট দিত, এত এত ফুল চকলেট খাওয়া, আমার পেছনে টাকা খরচ করতেছিল। তো তখন আমার মাথায় এটাই চিন্তা আসতেছিল যে সে তো তাহলে এই ধরনের কিছু নোংরামি করার জন্য আমার সাথে টাকা খরচ করতেছিল। এটা হলো আমার মাথায় প্রথম আসলো যে অবশ্যই তো তার সাথে ঠিক আছে আমার ব্রেকআপ। তো দেখলাম 1 সপ্তাহ পরে সেই আবার সেদে সেদে ফোন দিছে, সরি বলতেছে, বা আমাকে বুঝাইতেছে যে তুমি যেরকম ভাবতেছো এরকম কিছুই না, আমি জাস্ট ওখানে যাইতাম, আমরা তো কোনো রুম টুম নেই নাই, এগুলো বুঝাইতেছে। আমি কিন্তু তাকে বলি নাই যে আপনি রুম নিছেন এর জন্য যাবো না, সেইগুলো বলতেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এগুলো ভাবি নাই কিছুই। তো আবার সম্পর্কটা আবার চলতে থাকলো। তো এইভাবে প্রায় 2 বছর আমাদের সম্পর্ক চললো। তো 2 বছরের পরে যখন 3 বছর চলতেছে, ওই সময়টাতে হুট করে দেখলাম তার আচরণে অনেক পরিবর্তন। সে এখন আর আমার সাথে কথা বলে না। আমাদের ভার্সিটির আরেকটা মেয়ে, ওই মেয়েটার সাথে খুব কথা বলে, মাঝে মাঝে ওই মেয়েটার সাথে কফি শপে যায়। তো তাকে জিজ্ঞেস করলাম, সে বললো আরে না, এরকম কিছুই না, ও ফ্রেন্ডের মতো, তোমার সাথে তো আমার রিলেশন, তুমি তোমার গার্লফ্রেন্ড, ও এমনি বন্ধু। তো প্রথম দিকে তো ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে বন্ধু, কিন্তু একটা মানুষের সাথে আপনি গত 3 বছর যাবৎ কথা বলতেছেন, হুট করে তার যে পরিবর্তনগুলো, সে আমাকে এখন আর ফোন দিয়ে সেধে ফোন দেয় না, আমি ফোন দিলে রিসিভ করে কথা বলে, বাট সে যে আমাকে যেচে পড়ে ফোন দেয়া, মেসেজ করা, এগুলো একদম বদ্ধই বলা চলে। মাঝে মাঝে আমি ফোন দিয়ে দেখি সে ব্যস্ত, এরকম চললো বেশ কিছুদিন। তো চলতে চলতে একটা সময় আমি অনুভব করলাম সে এখন আর আমাকে সেই প্রায়োরিটিটা দিতেছে না, যেটা ভালোবাসার প্রথম দিকে ছিল। আর আমার পক্ষ থেকে যদি আমি বলতে যাই ভালোবাসাটা কী ছিল আমি নিজেও জানি না। হয়তো যে সে সুন্দর ছিল, বা সে যে তার টাকা পয়সা ছিল, বা সে বাইক নিয়ে ঘুরতো, তাকে আমার ভালো লাগতো হয়তো, বা তার প্রতি যে দুর্বল হয়ে আমি মরে যাচ্ছি, এরকম কিছুই হয় নাই। তো একটা সময় আমি খুব জোর দিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছেন, বা আপনি কি অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমরা যার যার রাস্তা শেষে দেখি, যদি আপনার আমার সাথে না জমে। তখন সে বলতেছে যে আচ্ছা
ঠিক আছে তাহলে তুমি দেখো, আমি এরকম এরকম অন্য একটা মেয়েকে পছন্দ করি। সেও আমার কাছে স্বীকার করছে, আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে রিলেশনটা এখান থেকে শেষ। তারপরে কথা বলি না কিছুদিন, খারাপ লাগছে টুকটাক, একা একা একটু কান্না করছি যে আমি তো দেখতে তো আমি সুন্দরী, তাহলে কেন হচ্ছে ওই মেয়ের কাছে গেলে, ওই মেয়ে দেখতে আমার চেয়ে অনেকটাই খারাপ বলা চলে। তো এগুলো চিন্তা করে করে কিছুদিন মন খারাপ ছিল, এরপরে আবার সব বাদ দিয়ে দিছি যে দূর থাক, পড়াশোনা করতে হবে। তো এর মাঝে আমাদের বাড়িতে অনেক বিয়ের প্রস্তাব আসতো, নানু বাড়ি থেকে খালারা নিয়ে আসতো এসে। আমার মা সবসময় না করে দিত, কারণ জানে যে আমি রিলেশন করতেছি, হয়তো ছেলেটার সাথে আমার বিয়ে হবে এরকম। তারপরে আমি হচ্ছে মাকে বলে দিলাম যে মা আমার এরকম এরকম, আর দরকার নেই হচ্ছে যে আমি ওই রিলেশনটা থাকছি না, তুমি আমাকে মানে বিয়ে দিয়ে দাও, সেটা বলি নাই, বলছে যে ও এরকম আমাকে এখন আর পছন্দ করে না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তো মা আমাকে বুঝাইলো যে আমার কোনো ভুল আছে কিনা, আমি যাতে ছেলের সাথে কথা বলি। আমি বললাম আমার কোনো ভুল নেই, এখন অন্য একটা মেয়েকে পছন্দ করে। তো এইভাবে মার সাথে হচ্ছে জানাই দিলাম মাকে। তখন মাও চিন্তা করলো যে ঠিক আছে আমাকে বিয়েটা দিয়ে দেবে, আর কি দরকার এভাবে রেখে। এরপরে আমার বড় খালামণি, তখন আমার অনার্সের পরীক্ষার কিছুদিন আগে আর কি, ফাইনাল ইয়ারের পরীক্ষা দিব, ওই সময়টাতে একটা বিয়ের প্রস্তাব আনলেন। তার হচ্ছে ছেলে দেশের বাইরে থাকে, একমাত্র ছেলে, তাদের এখানে 3 তলা বাড়ি, আর তার বাবা মা মানে ছোট সংসার, ছেলে আর ওনার বাবা মা, বোন আছে, বোনের ছোট বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে, বোন শ্বশুর বাড়িতে থাকে, এরকম হচ্ছে বললো। তো ছোট সংসার যেহেতু, বাবা মাও খুব খুশি হয়ে গেছে যে ঠিক আছে তাহলে আমার মেয়েটাকে বিয়ে দেবার। ছেলে দেশের বাইরে থাকে, খুব ভালো স্যালারি পায়, বাবা সরকারি চাকরি করতেন, তিনি পেনশন পায়, এরকম পেনশন পাইছে বা পেনশনের টাকা পায় এখনও। তো সব কিছু মিলেমিশে সবার পছন্দ হইলো। তো প্রথমে ছেলে আমাকে দেখতে আসে না, ছেলের বোন আসছে, মা আসছে, আর ওনার বাবা আসছে। আসার পর ওনারা দেখে পছন্দ করছে, তখন হচ্ছে ছেলের সাথে আমার বাবাকে ভিডিও কলে কথা বলাই দিল, আর আমার সাথে হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে আমাকে আর কি ছেলেকে দেখাইছে। তো আমাকে আর ছেলেকে দেখায় নাই, আমি এমনিতে ছবি দেখছি, বাট সে দেখতে ভালো, কিন্তু বয়সটা তো তখন আর বোঝা যায় না। তারপরে 1 মাস পরে ছেলে আসলো, আসার পরে যখন তারা আমাদের বাসায় আসলো, তখন আমি দেখলাম যে ছেলে কম হলেও 45 বছর বয়স তো ছেলের হবেই, আমার বাবার সমান বয়স। এরপরে ওই যে ছেলের টাকা পয়সা আছে, সব কিছু পারফেক্ট ফ্যামিলি, এটা ভেবে আমার মা আমাকে অনেক বুঝাইলো। প্রথমে তো আমি বয়স দেখে বলছি যে না, আমি বুড়া বেটার কাছে বিয়ে বসবো না। তো আমার মা আমাকে অনেক বুঝাইতেছে যে আমি সে আমার বাবার কাছে সুখী নাই, বা মন চাইলে একটা কিছু করতে পারে না, কিনতে পারে না, ভালোবাসা বেশি দিন থাকে না, কিন্তু টাকা পয়সার জীবনে অনেক বেশি প্রয়োজন বাচ্চাদের ভালো রাখার জন্য। আমাকে মানে কি ইমোশনালি বুঝাইতেছে যে তোমরা কিছু চাইলেও তো আমি দিতে পারি না, কারণ হচ্ছে তোমার বাবার টাকা নাই, যদি টাকা থাকতো তাহলে আমি তোমাদেরও একটা ভালো লাইফ দিতে পারতাম। তো এরকম মার কথা শুনে তখন কি যেন চিন্তা ভাবনা করে বলি যে ঠিক আছে, মা কি আর আমার জন্য খারাপ চাইবে, তো আচ্ছা ঠিক আছে আমি বিয়েটা করব। তো তারা আসলো ঘরোয়াভাবেই, আমাদের ওইরকমভাবে কোনো অনুষ্ঠান না, কিচ্ছু না, ঘরে তাদের কিছু আত্মীয় স্বজন 8-10 জন, আর আমার খালারা নানুরা, নানু বাড়িতে আমার বিয়েটা হইলো। আমরা তো ভাড়া বাড়িতে থাকতাম, ছোটো বাসা, নানুদের নিজেদের বাড়ি ছিল। তো নানু বাড়িতে হচ্ছে আমার বিয়েটা হয়ে গেল। বিয়ে হওয়ার পরে ওই কাবিন করে তাদের বাড়িতে আমাকে নিয়ে গেল। ঠিক আছে, যাওয়ার পরে নর্মালি আমার হাজব্যান্ডের সাথে আমার যেরকম স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে, এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক। সে আবার আমার বিয়ের 1 মাস পরে সে আবার চলে গেল। তো 1 মাসে আমি আর কনসিভ করি নাই, এখানে ছিলাম। থাকার পরে তো আমার পরীক্ষা চলে আসছে, এখন আমার শাশুড়ি আমাকে পরীক্ষা দিতে দেবে না, বলে যে পরীক্ষা দেওয়ার দরকার নাই, বউ দিয়ে কি চাকরি করাবো, আমাদের পরীক্ষার দরকার নেই, কলেজ যেতে পারবা না, এ বাড়িতেই থাকতে হবে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এমন এমন মা তো এটা বলতেছে, আপনি বলেন মাকে যে আমি পরীক্ষাটা দিতে চাই। তো সে বলতেছে যে না, মা যেটা বলছে এটাই শোনো, পরীক্ষা দিতে হবে না, পরীক্ষা দিয়ে কী করবা। এটা তো আমি একদম মেনে নিতে পারতেছিলাম না। তখন আমি আমার মাকে বললাম, তখন আমার মা বাবা 2 জন আসলো, আয়সা তাদেরকে অনেক রিকোয়েস্ট করলো। আমার খালা যেহেতু বিয়ে দিয়ে দিয়েছিল, আমার খালা ছিল আমার হাজব্যান্ডের যে মানে আমার শাশুড়ির বান্ধবী, তো উনি এসে বুঝাইলেন, বললেন। তো এক সময় রাজি হইলো যে ঠিক আছে পরীক্ষা দেওয়াই শেষ, এরপরে আর কোনো পড়াশোনা করতে পারবে না। তো আমি আমার বাবার বাড়িতে থেকে পরীক্ষাটা দিয়ে আবার ওনাদের বাড়িতে চলে আসলাম। এখন ওনারা হচ্ছে এত টাকা পয়সাওয়ালা মানুষ, ওনাদের বুয়া আছে, বাট বুয়া ওনাদের ঘরের সব কাজ করে না, শুধু ঘর মোছা কাপড় ধোয়া করায় বুয়াকে দিয়ে, আর ডিটেলস ঘরের যত কাজ আছে রান্না থেকে শুরু করে সব কাজ করায় আমাকে দিয়ে। তো আমি কাজ করতে পারি, সেটা রান্নাও আমি করতে পারি, করি, ঠিক আছে, নিজের ঘরের কাজ। কারণ মাকে তো দেখি নেই যে বুয়া দিয়ে কাজ করাইছে, মা ছোটোবেলা থেকে ঘরের কাজ মাই করছে, তো আমার সংসার আমাকে করতে হবে, এটা ভেবে কাজ করতে শুরু করলাম। তো আমার বিয়ের যখন 8 মাস বয়স, গত 8 মাসে আমার বিয়ের সময় আমাকে একটা শাড়ি কিনে দেওয়া হয়েছে কোনো রকম, আর হচ্ছে 2টা না 3টা 3 পিস দিছে আর কি, বিয়ের যে কাবিন করতে গেছে শপিং নিয়ে গেছে ওগুলোর সাথে, ওই 3 পিসই। এরপরে আমার হাজব্যান্ড 1 মাস থেকে গেছে, আমাকে একটা সুতাও কিনে দেয় নাই। আমি হচ্ছে আমার বাবার বাড়িতে যেগুলো পরতাম ওগুলো এনে এনে পরতেছি।
তো যখন হচ্ছে 8 মাস পরে আমি মানে লজ্জা টজ্জা ভেঙে, এতদিন তো নতুন নতুন কীভাবে চাইবো টাকা পয়সা, তো 8 মাস পরে আমার হাজব্যান্ডকে বললাম যে আমি তো বিয়ের মধ্যে যে জামাগুলো দিয়েছেন নষ্ট হয়ে গেছে, আমার বাসায় পরার জামা কাপড় লাগবে, আপনি হচ্ছে আমাকে কিছু টাকা দেন। তখন না সে বলল যে ঠিক আছে ঠিক আছে বলে রেখে দিয়ে ফোনটা সে তার মাকে ফোন দিছে যে ওর নাকি জামা কাপড় নেই, ওকে জামা কাপড় কিনে দাও। তো সে তার মা হচ্ছে আমাকে নিয়ে গিয়ে জামা কাপড় কিনে দিল। এই বিষয়টা আমার একদমই ভালো লাগলো না। আমি তাকে পার্সোনালি, সে আমার হাজব্যান্ড, আমি তার কাছে চাইছি, তাহলে তো আমি তার মায়ের কাছে চাইতে পারি যদি আমার কিছু প্রয়োজন হয়। এটা প্রথমবার গেল। তো সে এরপরে আবার ঈদ ছিল, তো ঈদের মধ্যে কাপড় টাপড় বানিয়ে দিল, ঠিক আছে। আমার শাশুড়ি আর আমার ননদ মার্কেটে গেল, আমাকে নিল না। আমার জন্য ড্রেস কিনতে গেছে, আমাকে নেয় নাই। আমার শাশুড়ি আর আমার ননদ, বলছে বিয়ের আগে যে আমার ননদ থাকে শ্বশুর বাড়িতে, কিন্তু আমার ননদের হাজব্যান্ড দেশের বাইরে থাকে, তার একটা মেয়ে, আর সে হচ্ছে এ বাড়িতেই থাকে, আমার শ্বশুর বাড়িতেই থাকে। সারাদিন বসে বসে টিভি দেখে, স্বামীর সাথে ফোনে কথা বলে, আর বাকি সময় হচ্ছে আমাকে হুকুমদারি করে যে ভাবে এটা দাও এটা দাও। আমি কাজের মহিলার মতো সারাদিন কাজ করি, তারা মা মেয়ে বসে টিভি দেখতেছে, ফোন টিপতেছে, তারা তাদের মতো বসে আছে। তো এই হয়ে গেল আমার জীবন। ঠিক আছে, যা আছে চলতেছে এর মাঝে। তখন এটা ছিল প্রথমবার আমার স্বামীর কাছ থেকে পাওয়া। তো আমার মা বললো যে ঠিক আছে, ছেলে হয়তো মা ভক্ত, এই জন্য এরকম করছে, সমস্যা নেই। এরপরে আমার বাবা খুব অসুস্থ হয়ে গেলেন। আমার বাবার ভীষণ জ্বর। এখন আমি আমার বাবার বাড়িতে যাব, আমার কাছে তো একটা টাকাও নেই। এখন আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, আমি আমার বাবার জন্য কিছু নিয়ে যাইতে চাইবো, এটাই তো স্বাভাবিক। তো আমি যখন আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে বিকাশে কিছু টাকা দেন, বাবা এমন অসুস্থ, আমি বাবার জন্য কিছু ফল টল কিনে নিয়ে যেতে চাই, তখন সে তার মাকে বলে দিছে। তার মা এসে আমাকে মানে যা তা শুনাইতেছে, আমার ছেলে টাকা দেখে নিছো, তো তোমার বাবার অসুখ, তো আমার ছেলে কি করবে, গরিবের মেয়ে আনছি, চুপ করে কাজ করবা, ভাত খাইবে, এই জন্য নানান কথা শুনাই দিল। এটা তো আমার মানে খুব কষ্ট লাগলো। কষ্ট লাগার পরে মাকে জানাইলাম, মা হচ্ছে কিছুই বলল না। তো এরকম এরপরে যতবারই টাকা চাইতাম, আমার শাশুড়িকে আমার হাজব্যান্ড বলতো ওকে দাও, বা কী বলতো জানি না। আর আমার শাশুড়ি তো যখন দেয়ার, তো টাকা কোনো দিনও দিত না, যেটা প্রয়োজন ওটা কিনে দিত, আর বাকি হচ্ছে আমাকে গালাগালি করে ধুয়ে দিত কেন চাইলাম তার ছেলের কাছে টাকা। টাকার জন্য হয়তো আমি তার ছেলের সাথে থাকতেছি, এরকম বলে যে টাকা দেখছো আমার ছেলের, এই জন্য থাকতে চাও এখানে, আর টাকা চাইতেছো। আমাকে আমার বাবার বাড়ি যেতে দেওয়া হয় না, সারা দিন কাজ করানো হয়। তো সব কিছু মেনে নিয়ে ঠিকঠাক কোনো রকমে চলতেছে জীবন। এরপরে আমার বিয়ের যখন মানে আমার হাজব্যান্ড বিয়ের পরে 1.5 বছর পরে সে আবার দেশে আসলো। তখন হচ্ছে আমার যে ননদের যে জামাই, ও আসছে মানে 20-25 দিন আগে। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড আসছে প্রায় 1 মাস পরে, এরকম আর কি আমার হাজব্যান্ড আসছে। তো যখন আমার শাশুড়ি শুনছে যে আমার হাজব্যান্ড আসতেছে, তখন আমার শাশুড়ি আমাকে বললো কি যে হচ্ছে তুমি করো না, যদি মুরাদ আসে তাহলে তুমি এবার বাচ্চা কাচ্চা নিও না। মানে এটা কেমন কথা? আমার পড়াশোনা যেহেতু করতেছি না, তো উনি তো মা, ওনার তো আরও আগে বলা উচিত ছিল যে ও আসলে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নেবে, যেটা আমার মা আমাকে বারবার বলতেছিল যে এবার তোর হাজব্যান্ড আসলে একটা বাচ্চা নিয়ে নিবি, তুই অবসর থেকে কি করবি, তুই তো পড়াশোনাও করিস না, আর বাইরে আগে টিউশন করতাম, এখন সেটাও করি না, তো কী দরকার টিউশনই করাইতাম, তো তুই একটা বাচ্চা নিয়ে নিস। বাট আমার শাশুড়ি এটা আমাকে না করে দিল। তো আমি খুব সাহস করে তাকে আবার জিজ্ঞেস করলাম যে কেন মা, কী সমস্যা, বাচ্চা নিলেন? তখন সে বলল যে ওনার যে মেয়ে বললো ও হচ্ছে ওর হাজব্যান্ড আসলে এবার ওরা ট্রাই করবে বাচ্চা নেয়, আর তুমি হচ্ছে 2 বছর পর নাও, 2 বছর পরে মুরাদ যখন আসবে তখন নিয়েও, একসাথে 2টা বাচ্চা থাকলে বাচ্চারা আদর পাবে না। তো এই কথাটা না আমার খুবই খারাপ লাগলো যে একসাথে 2টা বাচ্চা থাকলে আদর পাবে না, কেমন কথা? ছেলের বাচ্চার মতো আদর পাবে, আর মেয়ের বাচ্চার মতো আদর পাবে, আর মেয়ে হচ্ছে শ্বশুর বাড়িতে থাকবে, মেয়ে কেন এখানে থাকবে? এই জিনিসগুলো আমার একদম ভালো লাগতেছিল না। তো আমি হচ্ছে ওই যে আমার শাশুড়ি না করছে, ওইখান থেকে আমার একটা জিদ বেজে গেছে যে আমি বাচ্চা নিব এবার। তো তখন আমি আমার শ্বশুরবাড়িতে থাকলাম। তারপরে আমার হাজব্যান্ড আসলো। তো আমার হাজব্যান্ড 3 মাস ছিল, 3 মাস পরে সে চলে গেল। তো 1 মাস পরেই আমি কনসেপ্ট করছি। কনসেপ্ট করার পরে এইটা যখন আমার শাশুড়ি শুনছে, তার তো একদম মাথায় আকাশ ভেঙে পড়ছে। আমার ননদের জামাই আসছে প্রায় 6 মাসের ছুটিতে, ওর যখন একটু ওখানে ব্যবসা করে, ওর 6 মাস শীতের 6 মাস ওর বিজনেসটা থাকে, ও গরমে চলে আসছে দেশে। তো আমার ননদের এখন পর্যন্ত কনসিভ হয় নাই, বাট আমার কনসিভ হয়ে গেছে। এটা শুনে আমার শাশুড়ি ভীষণ রাগ। আমাকে মানে রান্নাঘরে গেছি, আমি কিছু একটা করতেছিলাম, উনি আমার হাতের বাহুতে ধরে ঝাঁকায় আমাকে জিজ্ঞেস করতেছিলাম, না পারলে আমাকে মেরে ফেলে, যে তোমাকে বলছি না বাচ্চা কাচ্চা না নিতে, তুমি কিছু কেন করলা না, তুমি বাচ্চা কেন নিলা? তো আমি আর কিছুই বলি না, ওনাকে চুপ করেছিলাম, বাট মনে মনে খুশি ছিলাম যে আপনি আমাকে না করছেন, এখন আমি বাচ্চা নিয়ে আপনাকে দেখাবো।
তো তারপরে আমার হাজব্যান্ড চলে গেল সে 3 মাস পরে সে চলে গেল। চলে যাওয়ার পরে আমি শ্বশুরবাড়িতেই থাকতেছি। ওই প্রেগনেন্সির অবস্থাতেই মাথা ঘুরছে, বমি করছি, খাচ্ছি, আবার হচ্ছে সংসারের কাজও করতেছে। আর আমার ননদ তার স্বামীকে নিয়ে সারাদিন রুমে দরজা বন্ধ করে তারা জামাইবাবু বসে বসে টিভি দেখতেছে, সময় মতো আমি তাদের খেতে ডাকতেছি, এটা চলতেছে। অথচ আমার হাজব্যান্ড যখন আসছে তখন কিন্তু আমি 5 মিনিটও দিনে আমার হাজব্যান্ডের সাথে রুমে বসতে পারি নাই বা কিছুই না, আমি সারাক্ষণ কাজই করছি। যাই হোক, তো এভাবে চলতেছে। তখন আমার হাজব্যান্ড, আমার যে ননদ, সে হচ্ছে প্রায় 3-4 মাসের মাথায় সে কনসিভ করছে। ওই সময়টা আমার প্রেগনেন্সির প্রায় 3 মাস শেষের দিকে। একদিন হচ্ছে হঠাৎ করেই আমি ঘুমায়াছিলাম, ঘুম থেকে উঠে আমার প্রচুর পেটে ব্যথা হইতে হইতে আমার প্রচুর ব্লিডিং হইতেছে দেখলাম, বাট পেটে প্রচুর ব্যথা হচ্ছে। তো আমার শাশুড়ি খুব অনায়াসে বলতেছে যে মনে হয় বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, মুরব্বির কথা শুনবো না, না করছি তারপরও বাচ্চা কাচ্চা নিছো এন বোঝো, মানে এরকমভাবে সে খুব হেয়ালি করে আমাকে বলল। বাট আমার পেটে ব্যথাটা ছিল একদম অসহনীয়, আমি একদম মাটির মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছিলাম, আমার প্রচুর ব্লিডিং হচ্ছিল। তো তখন হচ্ছে আমি আমার মাকে ফোন দিই, কারণ তাদের কারো কোনো খেয়াল নেই। আমার শ্বশুর তো বাড়িতেই থাকে, ওইরকমভাবে থাকেন না, সে নিচে থাকে, দোকানে থাকেন। আর বাড়িতে মেয়ে মানুষ বলতে আমার ননদ আর আমার শাশুড়ি, আমার দুইজনেই দেখে গিয়ে তাদের মতো বসে আছে। তো মাকে ফোন দেওয়ার পরে মার সাথে আসে, সাথে সাথে আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি থেকে কাছেই ছিল। তো মা আসে, আসার পরে মা দেখে যে আমার এই অবস্থা। মার সাথে সাথে আমাকে হসপিটাল নিয়ে যায়, আমার শাশুড়িকে বলে নিয়ে যাওয়ার জন্য। আমার শাশুড়ি বলে আপনার মেয়ে আপনিই নিয়ে যান, আমি পারবো না যেতে, আপনার মেয়ে আর কত ঢং, এরকম বলে দেয়। তো হসপিটাল যাওয়ার পরে তো ডাক্তার জানায় যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বাট আমার যে মানে ডাক্তার বলতেছে যে আমাকে মেডিসিন খাওয়ানো হয়েছে, যে আপনার ওষুধ খাওয়ায় তারপরে এরকম বানায় হসপিটালে নিয়ে আসবেন, আর আমাদের হবে দুর্ভোগ, ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ান, এরকম তো বাচ্চা হচ্ছে গিয়ে মানে ভালোভাবে অ্যাবর্শনটা হয়ও না, বাকি এত পরিমাণে ব্লিডিং হইতেছে, দেখেন কী অবস্থা হয়। তো তারা আমাকে খুব ভয় দেখাইলো, তো আমাকে হসপিটালে ভর্তি করলো, তো ছোটোখাটো একটা অপারেশন করলো, মানে সব কিছু মিলেমিশে আমাকে প্রায় 2 দিন হসপিটালে রাখলো, আমার 3 ব্যাগ রক্ত লাগলো। এগুলা হচ্ছে, এর মাঝে আমার শাশুড়ি, আমার ননদ বা আমার শ্বশুর, 3 জনের একজনও হসপিটালে আসে নাই। তো আমি হচ্ছে হসপিটাল থেকে মাকে কান্না করে করে বলতেছিলাম যে আমি ওই বাড়িতে যাবো না, আমাকে বাসায় নিয়ে চলো, মানে আমার বাবার বাড়িতে। তো মা ওইখান থেকে আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে আসে। এর মাঝে আমার হাজব্যান্ডও আমাকে একটাবার ফোনও করেনি। তো ফোন করছে কিনা সেটা বলতে পারি না, কারণ আমার তো নেট ছিল না হসপিটালে। এরপরে আসলাম বাড়িতে, বাবার বাড়িতে এসে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। এখন আমি বেঁচে আছি না মরে গেছি সেটাও আমার শাশুড়ি কিন্তু জানে না। আমার মা হচ্ছে ফোন দিয়ে প্রথম জানাইছে, যখন ডাক্তার এগুলো বলছে তখন জানাইছে। তো তারা ওইরকম কোনো রিয়াক্ট করেনি বা জিজ্ঞেসও করেনি যে কোন হসপিটালে আছে, আমরা আসতেছি বা কোনো কিছুই না, তাদের কোনো ভূমিকা নেই। তো আমি আমার বাবার বাড়িতে থাকতেছি প্রায় 1 মাস হয়ে গেছে। এখন শত হোক, মেয়ে শ্বশুর বাড়ি থেকে এখানে থাকতেছে। এর মাঝে আমার হাজব্যান্ড 20 দিন পরে আমাকে ফোন দিয়ে বলছে বাড়িতে চলে যাও। তো আমার ভেতরে একটা জিনিস কাজ করতেছিল যে আমার মনে হয় যে আমার শাশুড়ি আমাকে কিছু একটা খাওয়াইছে, যার কারণে আমার এরকম হয়েছে। কারণ আমার কোনো প্রবলেম ছিল না, একদম সব কিছু ঠিকঠাক ছিল। আর ডাক্তার কেন বলল যে মেডিসিন খাওয়াই নিয়ে আসবেন? তো সে হয়তো আমাকে কোনো খাবারের সাথে মিশিয়ে কিছু খাওয়াই দিছে নাকি, নানান কথা চিন্তা করতে করতে আমি হচ্ছে আমার বাবার বাড়িতে থাকতেছি। 20 দিন পরে আমার হাজব্যান্ড ফোন দিছে, সে আমাকে ফোন দিয়ে বলতেছে আমি যেন একা একা চলে যাই, তোমাকে তোমার মা নিয়ে আসছে, তোমার মা নিয়ে দিয়ে আসবে। আমার মা কি তোমাকে বাসা থেকে বের করে দিছে? তখন আমি তাকে প্রচুর গালাগালি করছি যে তুই দেখিস না যে তোর মা, আমি এত অসুস্থ ছিলাম, হসপিটালে গেল না, তোর বাবা মা একটা খোঁজ খবর নিল না, তুই একটা ফোন দিলি না, যদি আমি মরে যেতাম। তখন তারপর থেকে সে আমার সাথে আর কথা বলে না। তো 1-1.5 মাস পরে যেহেতু আমার খালা বিয়েটা দিছে, আমার খালা আমার শাশুড়ির সাথে দেখা করলো, তখন আমার শাশুড়ি বানায়া শোনায়া এত বদনাম করে দিল আমার নামে যে আমি কাজ করি না, আমি সারাদিন শুয়ে থাকি, ফোন টিপি, ওনার মেয়েটা অসুস্থ, জোড়া ধরে আমি বাচ্চা নিছি, তেরামি করে ওনার সাথে, মানে নানান বিচার টাচার দিয়ে দিল। আমার খালা এসে আমার মাকে আবার বললো তোর মেয়েটা এটা করছে, আচ্ছা ঠিক আছে, মেয়েটার সংসার ভাঙবি, তুই নিয়ে দিয়ে আয়। এরপর আমার মা নিয়ে আমার শাশুড়ির কাছে আমাকে আবার শ্বশুর বাড়িতে দিয়ে আসলো। গেলাম, বাট আমি যাতে আগে যতটুকুই সম্মান করতাম আমার স্বামীর মা হিসেবে, ওই জিনিসটা এখন আর আমার আসে না। আমার মনে হয় সে হচ্ছে আমার বাচ্চাটা নষ্ট করছে, ডাক্তার বলছে। তো এইভাবে আমি বাড়িতে থাকতে থাকলাম। তখন তার মেয়ে হচ্ছে আস্তে আস্তে তার প্রেগনেন্সির বয়সটা বাড়তেছে। তখন তো তার মেয়ের মানে পারলে, আমি যে বড় ভাইয়ের বউ, আমার শাশুড়ি তার মেয়ের পাটা পর্যন্ত আমাকে দিয়ে টিপাইছে, এরকম অবস্থা। তো একটা পর্যায়ে এই জিনিসগুলো আমাকে এত পরিমাণে মানে পুরো পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। তারপরে আমি ডিসিশন নিলাম আমি আর এই সংসারটা করবো না, আমি চলে আসলাম আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে আসার পরে আমার মা আমাকে অনেক বুঝাইতেছে
যে আমি যাতে চলে যাই, বাট আমার হচ্ছে আর রুচিতে টানলো না। তো আমার ননদের যখন হচ্ছে 8 মাস প্রেগনেন্সির বয়স, তখন আমি চলে আসলাম। এমনি বাবার বাড়িতে ঘুরতে যাব বলে এসে আর আমি ওই বাড়িতে ফিরে গেলাম না, আমার আর ইচ্ছে করলো না ওই করতে। এর মাঝে আমার স্বামীর সাথে মাঝে মাঝে রাতে একটু টুকটাক কথা হয়, সে আমাকে বলে বাড়িতে চলে যাও, বাট আমি বলছি না, আপনার বাড়িতে আমি যখন আপনি আসবেন তখন যাব। তো এরকম বলার পরে দেখলাম যে প্রায় 1 মাসের মতো সে আমার সাথে একটু কথা বলে, এরপরে সে আমাকে ব্লক করে রেখে দিছে। আচ্ছা, তো সে আমাকে ব্লক করে রেখে দিছে। এর মাঝে আমার খালা আমার মাকে বলতেছে, তোরা মা মেয়ে 2 দিন পর ঢং করবি, এসবের ভিতরে আমাকে আর ডাকবি না, তোরা যা খুশি তা কর। তো আমার শ্বশুরবাড়ি থেকে আমার কোনো খোঁজ খবর নাই, ফোন নাই। আমার হাজব্যান্ড আমাকে তো ব্লকই করে রাখছেন। প্রায় 4 মাস আমি আমার বাবার বাড়িতে থাকার পরে 4 মাস পরে আমার হাজব্যান্ড আমাকে একদিন ফোন করে বলতেছে যে তুই যদি আমার বাড়িতে না যাস তাহলে তুই আমাকে ডিভোর্স দিয়ে দে। তো আমি হচ্ছে বললাম যে আমি তো একবারও বলিনি আপনার বাড়িতে যাব না বা আপনাকে ডিভোর্স দিয়ে দেবো। বলতেছে যে আমার বাড়িতে থাকতে হলে বা আমার ভাত খাইতে হলে আমার মা বোন যা বলবে সব কিছু সহ্য করে শুনে আমার বাড়িতে তোকে থাকতে হবে। যদি সব কিছু ঠিকঠাক শুনে জেনে বুঝে থাকতে পারিস তো চলে যা, একা একা তোকে কেউ নিতে আসবে না। আর যদি না থাকতে পারিস তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দে। তো আমার হচ্ছে যে কাবিন হয়েছে, আমার কাবিন ছিল প্রায় 10 লক্ষ টাকা। তো আমার হাজব্যান্ড হচ্ছে সে আমাকে ডিভোর্স দিলে টাকাটা যদি তার দিতে হয়, সেজন্য সে আর আমাকে ডিভোর্স দিতেছে না। তার মা বোন হয়তো বলছে যে সে আমাকে বলতেছে যে তুই আমাকে ডিভোর্স দিয়ে দে। আমি তো বলি নাই তোরে রাখবো না, আমি তো তোরে আমার বাড়িতে রাখতেই চাই, তুই আমার ভাত খাবি না, তুই আমার বাড়িতে থাকবি না, তাহলে তুই আমাকে ডিভোর্স দিয়ে দে। তো এই তুই আমাকে ডিভোর্স দে এরকম করতে করতে চলতেছে। তো আমি আমার মাকে এটা জানাইলাম, সে বলতেছে আমাকে ডিভোর্স দিয়ে দিতে, তার মানে তার আমার প্রতি 1 পয়সারও কোনো মানে কি বলে যে টান বা ভালোবাসা কিছুই এখনও জন্মায় নাই, তার মানে সেও আমার সাথে থাকতে চায় না। তুমি হচ্ছে এখন একই তো তার হচ্ছে এতটা বয়স ছিল, আমারও মনে হয় না যে তার আচরণে তার প্রতি ভালোবাসাটা আর আছে। টুকটাক তো মায়া একটা জন্মাইছে একসাথে থাকতে থাকতে, বাট তার ব্যবহারে হচ্ছে আমি সেটাতে খুব বিরক্ত হয়ে গেলাম। তো সে আমাকে বা ফোন দিলে একটাই কথা, আমি যখন ভালোভাবে কথা বলতে চাইতাম যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, আমি আর এখানে থাকি বোঝানোর চেষ্টা করলে সে আমাকে তখন বলতো যে সে আমার সাথে থাকতে চায় না, সে অন্য কোথাও বিয়ে করবে। এরকম সে আমাকে বলতে বলতে তো একটা সময় আমারও 1 বছর হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে আসি, আশেপাশের লোকজন বলাবলি করতেছে যে মেয়ে শ্বশুর বাড়িতে থাকতে পারে নাই। তখন আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো। আমার মা বারবার না করতেছিল, বাবাও না করতেছিল। তখন আমি বললাম আমি একটা শিক্ষিত মেয়ে, আমি বিবিএ করছি, তো আমি ইচ্ছে করলেই একটা চাকরি করে খেতে পারবো। আমি কিভাবে হচ্ছে কেন হচ্ছে ওনাদের কথা শুনবো, এরকমভাবে কাজের বুয়ার মতো ট্রিট করে আমাকে, 1 টাকা হাত খরচের দেয় না, বা একটা নিজের পছন্দে এই বিয়ের এই 3 বছরে করতে পারি নাই বা এরকম বলার পরে তখন আমার বাবা আমার সাপোর্টে ছিল। বাবা বলে যে ঠিক আছে তুমি হচ্ছে ডিভোর্সটা করে দাও, শান্তি না থাকলে এই সংসারের দরকার নেই। তারপরে আমি তাকে ডিভোর্স দিয়ে দিলাম, তাদের বাড়িতে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিছি, টাকা পয়সা আর কোনো কিছুই আনলাম না। আর আমার বাড়ি থেকে আমাকে তেমন কিছু দেয়া হয় নাই, মা কিছু জুয়েলারি দিয়েছিল স্বর্ণের, সেগুলো আমারটা আমি সাথে করে নিয়ে আসছি। তারপরে আমি আবার নতুন করে জীবনটা শুরু করলাম, মাস্টার্সে ভর্তি হইলাম, আবার করা শুরু করলাম, টিউশনি করা শুরু করলাম, চাকরি খুঁজতে থাকলাম, এভাবে আমার জীবন চলতে থাকলো। তো এরকম জীবন চলতে থাকলে আমার শরীরে তো একটা তকমা লেগে গেছে ডিভোর্সি নারীর। তো যাই হোক, আগের মতো আর আমি নাই, এখন তো আমি একজন ডিভোর্সি মহিলা। তো আমার মাকে তখন আমি বললাম, যখন হচ্ছে আমার ডিভোর্সটার পরে, যে মা তুমি আমাকে যেই ভুল মানে জিনিসটা শিখাইছো আমার টিনেজার বয়স থেকে, যে আমাকে হচ্ছে টাকা পয়সাওয়ালা স্বামী আমার জীবনে খুব দরকার, কিন্তু এটা তোমার এই ভুল মেসেজটা আমাকে দেওয়া ঠিক হয় নাই। তুমি যদি আমাকে শিখাইতা যে তোমার প্রতি কেয়ারিং বা তোমাকে ভালোবাসে এরকম কারো তোমার জীবনে প্রয়োজন, তাহলে আমি হচ্ছে হয়তোবা আরিফ ভাইয়ের সাথে আজকে আমার সম্পর্কটা থাকতো, বা সে আমাকে এত ভালোবাসতো, এত কেয়ার করতো। সেই জায়গায় এখন বড়লোক বয়ফ্রেন্ড পাইলাম, সেও আমাকে 1 পয়সার তোয়াক্কা করলো না, আস্তে করে ছেড়ে দিল। বড়লোক স্বামীর কাছে বিয়ে বসলাম, সেও হচ্ছে বড়লোকের টাকার একটা চোখে দেখলাম না। তো আমার মায়ের থেকে পাওয়া এই ভুল একটা মেসেজ আমার আসলে জীবনটা এলোমেলো হয়তো বা করে দিছে আমার মনে হয়। এখনও আরিফ ভাইয়ের সাথে মাঝে মাঝে দেখা হয়, সে বিয়ে করে নেই এখনও, কিন্তু আমি লজ্জায় তার চোখে চোখ রাখতে পারি না, কারণ আমি নিজে তো জানি আমি কেন তাকে ছাড়ছি। এই গিল্টিটা আমার ভেতরে সবসময় কাজ করে। যাই হোক, ওই দিন এই গল্পটা এই ছিল আপুর গল্পটা, মেঘলা আপুর গল্পটা ওই দিন পোস্ট করছিলাম, বাট 2টা সাউন্ড সহই হয়তো বা গল্পটা পোস্ট করে দিছে একসাথে, 3টা 4টা সাউন্ড ছিল, খুবই বাজে অবস্থা ছিল, অনেকেই শুনতে পারেননি, অনেকে আবার বলছেন যে আপু গল্পটা আবার দিও, এই জন্য গল্পটা দিলাম। আর স্টোরিটাও মোটামুটি ইন্টারেস্টিং, কারণ হচ্ছে
এখনকার যুগে এই সময়টাতে এসে বেশিরভাগ মেয়েরাই হচ্ছে এরকম চায় যে আমার হাজব্যান্ডের খুব টাকা পয়সা থাকবে, আমার হাজব্যান্ড মানে একদম পারফেক্ট থাকবে, তাকে এটা সেটা কিনে দেবে, শপিং করাবে, হ্যান করবে, ত্যান করবে। টাকাতেই মনে হয় সুখ। আসলে সব সুখ টাকা দিয়ে পাওয়া যায় না। টাকার সুখটা হচ্ছে সাময়িক, কিছু সময়ের জন্য হয়তো বা সুখ পাওয়া যায়, কিন্তু এই টাকা দিয়ে কখনো পার্মানেন্টলি সুখ হয় না। সুখ হতে হবে একজন ভালো মানুষের সাথে। তাই বলে যে টাকা ছাড়া একজন যে রিক্সা চালায় তার সাথে তুমি প্রেম করে চলে যাওয়া, ব্যাপারটা এরকম না। প্রতিষ্ঠিত মানুষের সাথে প্রেম করো, বা সে যাতে একজন ভালো মানুষ হয়। এই মেসেজটা ছিল আজকে আমার পক্ষ থেকে টিনেজার বাচ্চা কাচ্চাদের জন্য, যে টাকা দেখে কারোর সাথে কখনো প্রেম করো না। সে টাকার বিনিময়ে তোমাকে ইউজ করবে। আর বিয়েটা অবশ্যই টাকা দেখে করো না, বিয়েটা একদম একটা ভালো মানুষ দেখে করতে হবে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। যারা নতুন গল্প শুনতে চাও, ইউটিউবে কিন্তু হৃদমায়ের প্রেম কথাটা যাচ্ছে, যেটা খুবই রোম্যান্টিক। বা পরের পর্বগুলোতে আরও সুন্দর রোম্যান্টিক গল্প মানে রোম্যান্টিক হবে পরের পর্বগুলো। যদি তোমরা শুনতে চাও তাহলে কমেন্ট বক্সে হচ্ছে ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে, তো ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউবের ভিডিওতে তোমরা একটু লাইক কমেন্ট করে দিও। তোমরা একদম কমেন্ট করতে চাও না, লাইক দিতে চাও না কেন গো? লাইক দিতে কষ্ট হয়, একটু দিলে কি হয়। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।